আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে এসএসসি কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার পদার্থের অবস্থা এর দ্বিতীয় পার্ট ক্লাস শুরু হচ্ছে। আম, গত পার্টে আমরা গ্যাসের মোলার ভর নির্ণয় এখান পর্যন্ত শেষ করছিলাম। তো আজকে মোমবাতির প্রজ্বলন এবং মোমের 3 অবস্থা এখান থেকে শুরু হবে। আচ্ছা, বার্নিং অফ ক্যান্ডেল অ্যান্ড 3 স্টেট অফ ওয়াক্স, মোমের 3 অবস্থা। আচ্ছা, মমের 3 অবস্থা বলতে কি বোঝাচ্ছে? আমরা লাইন বাই লাইন রিডিং পড়ব এবং প্রত্যেকটা ইম্পর্টেন্ট টার্ম নিয়ে আলোচনা করব এবং পসিবল কোয়েশ্চিন যেটা হতে পারে সেটা নিয়েও আলোচনা থাকবে। আশা করি ধৈর্য ধরে ক্লাসটা করবা। ক্লাস করার শেষে মনে হবে যে আসলে সবকিছু কভার হয়ে গেছে। ইভেন এই ক্লাসটা ভালোভাবে করলে আশা করি এক্সট্রা কোনো টিউশন বা প্রাইভেট পড়তে হবে না। প্রাইভেট টিচার বা এক্সট্রা কোচিং এতটা কেয়ার করবে না, প্রত্যেকটা লাইন বাই লাইন পড়াবে না, তারা ইম্পর্টেন্ট টপিক পড়াবে। সো আমি নিজে যেভাবে টিউশনে আজ পড়াই তার চেয়েও বেশি ভালোভাবে এখানে লাইন বাই লাইন বলার চেষ্টা করব। সো মনোযোগ দিয়ে ক্লাসটা করবা। আচ্ছা, শুরু করি। মম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। হাইড্রোকার্বন জিনিসটা কি? হাইড্রোকার্বন মূলত হাইড্রোজেন অ্যাটম এবং কার্বন অ্যাটম দ্বারা গঠিত যৌগ। ঠিক আছে, হাইড্রোজেন এবং কার্বন অ্যাটম দ্বারা গঠিত যৌগকে হাইড্রোকার্বন বলা হয়। আমরা যত ধরনের জৈব যৌগ দেখি আহ, তার সবগুলো হাইড্রোজেন এবং কার্বন দ্বারা গঠিত, প্লাস অন্যান্য কিছু অ্যাটম যেমন নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, ফসফরাস, সালফার এগুলো থাকতে পারে, ক্লোরিন থাকতে পারে, এগুলো থাকতে পারে, কিন্তু এগুলোর পরিমাণ খুবই কম। মূলত মূল স্ট্রাকচার, মূল ব্যাকবোন তৈরি হয় কার্বন এবং হাইড্রোজেন দিয়ে। সো হাইড্রোকার্বন বলতে আমরা মূলত বুঝবো যত ধরনের জ্বালানি পাওয়া যায়, বিশেষ করে আহ, কয়লা থেকে শুরু করে পেট্রোলিয়াম, তারপরে গ্যাস, এগুলো হাইড্রোকার্বন হিসেবে কনসিডার করব। যাই হোক, মম হলো বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। তো মম কি? হাইড্রোকার্বনের মিশ্রণ। আচ্ছা, হাইড্রোজেন এবং কার্বন মিলে গঠিত জৈব যৌগ হলো হাইড্রোকার্বন, যেটা পরের লাইনে বলা হয়েছে। ওকে, মমের প্রজ্বলনে আমরা মমের কঠিন, তরল এবং গ্যাসীয় এই 3 অবস্থায় দেখতে পাই। কিভাবে দেখতে পাই? এই যে সেটা বলতেছে, মোমবাতিতে মমের মধ্যে একটি সুতা থাকে। এই সুতাতে আগুন জ্বালালে সুতার চারিদিকে হাইড্রোকার্বন অণুগুলো তাপে গলে তরলে পরিণত হয়। এই যে তরল অংশগুলো দেখা যাচ্ছে, এগুলো মূলত সলিড অবস্থা থেকে হিটের কারণে, এই যে আগুনের হিটের কারণে তরলে পরিণত হয় মম, যেটা মমের বডিতে গড়িয়ে গড়িয়ে পড়ে। আচ্ছা, অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত হয়। ওই তরল মম আগুনের তাপে প্রথমে বাষ্পে পরিণত হয়। আচ্ছা, এখানে বাষ্প দেখা যাচ্ছে না, কিন্তু এই যে শিখার এগুলোতে বাষ্প উপরের দিকে উঠে যাচ্ছে। মমের যে অংশটা বাষ্প হয় সেটা আমরা দেখতে পাই না, বাট সেটা আগুনের শিখা দিয়ে উপরে উঠে যায়। এবং তরল এটা হলো লিকুইড, আর এই সলিড অংশটা আমরা দেখতে পাই। ওকে, অতঃপর ওই বাষ্প মম বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, আলো এবং তাপ উৎপন্ন করে। তাহলে কি কি উৎপন্ন হয়? অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। সো বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তৈরি করবে কার্বন ডাই অক্সাইড, CO2, তার এবং জলীয় বাষ্প এবং আলো। তার মানে এইখানে যে মমগুলো উপরে উঠে যাচ্ছে সেখানে মূলত কি কি আছে? সেখানে আছে আহ H2O বা পানি, যেটা জলীয় বাষ্প, গ্যাস, আছে কার্বন ডাই অক্সাইড। কেননা এই মম প্লাস অক্সিজেন, তারপরে তৈরি হয় এগুলা। ওকে, প্লাস অবশ্যই হিট বা তাপ তৈরি হয় ডেলএইচ, যে হিটের কারণে আমরা চারিদিকে মানে হাত দিলে তাপটা অনুভব করতে পারি, এবং অবশ্যই আলো তৈরি হয়। আচ্ছা, মমের তরল মমের কিছু অংশ ঠান্ডা হলে তা কঠিন মোমে পরিণত হয়, অর্থাৎ তাপের প্রভাবে মমের
কঠিন, তরল ও গ্যাসীয় এই 3 অবস্থারই অস্তিত্ব পাওয়া যায়। ক্লিয়ার? আচ্ছা, গলন ও স্ফুটন, মেল্টিং অ্যান্ড বয়েলিং। গলন বলতে মেল্টিং আর স্ফুটন মানে বয়েলিং। ওকে, তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে। গলন কি তাহলে? তাপ প্রয়োগে কঠিন অবস্থা থেকে তরল অবস্থার প্রক্রিয়াকে, তরল অবস্থায় রূপান্তরের প্রক্রিয়াকে বলা হয় গলন। আর মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক বলা হয় যেই তাপমাত্রায় কঠিন পদার্থ সলিড বা কঠিন পদার্থ যেই তাপমাত্রায় লিকুইডে পরিণত হয়, যেই টেম্পারেচারে, সেই টেম্পারেচারটাকে বলা হয় মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট। আর লিকুইড যেই তাপমাত্রায় গ্যাসে পরিণত হয় সেই তাপমাত্রাকে বলা হয় বয়েলিং পয়েন্ট। বয়েলিং পয়েন্ট। ওকে, একটু ক্লিয়ার করি। আচ্ছা, 1.0 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ তরলে পরিণত হয় সেই তাপমাত্রাকে উক্ত কঠিন পদার্থের গলনাঙ্ক বলে। প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে। যেমন 1 বায়ুমণ্ডলীয় চাপে, 1 বায়ুমণ্ডলীয় চাপ বলতে 1 অ্যাটমসফিয়ার। বায়ুমণ্ডলীয় চাপে বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস বা 273.16 কেলভিন। আচ্ছা, তাপ প্রয়োগ করে তরলকে গ্যাসে রূপান্তরিত করার প্রক্রিয়াকে স্ফুটন বলে। 1 বায়ুমণ্ডলীয় চাপে তাপ প্রয়োগের ফলে যে তাপমাত্রায় কোনো তরল পদার্থ গ্যাসীয় পদার্থে রূপান্তরিত হয় সেই তাপমাত্রাকে উক্ত তরল পদার্থের স্ফুটনাঙ্ক বলে। সো তরলকে ফুটানোর জন্য অর্থাৎ গ্যাসে পরিণত করার জন্য যেই তাপ দরকার সেই তাপমাত্রাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে, স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্ট। প্রত্যেক বিশুদ্ধ তরলের একটি নির্দিষ্ট স্ফুটনাঙ্ক থাকে। কি থাকে? নির্দিষ্ট স্ফুটনাঙ্ক। যেমন পানির নির্দিষ্ট স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। 100 ডিগ্রি সেলসিয়াসের 1 ডিগ্রি আগে অর্থাৎ 99 ডিগ্রি সেলসিয়াসেও পানি কিন্তু বাষ্পে পরিণত হবে না। ঠিক আছে, একটা শার্প মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট থাকে প্রত্যেকটা পদার্থের। যেমন 1 বায়ুমণ্ডলীয় চাপে পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। এখানে সব ক্ষেত্রে 1 বায়ুমণ্ডলীয় চাপ বলার একটা বিশেষ কারণ রয়েছে। আচ্ছা, 1 বায়ুমণ্ডলীয় চাপ বা 1 অ্যাটমসফিয়ার প্রেসার, এটা অবশ্যই উল্লেখ করতে হবে, কেননা প্রেসার যদি বৃদ্ধি পায়, ধরো এটা একটা পাত্র, ক্লোজ সিস্টেম, ক্লোজ, তো এখানে পানি রয়েছে, এটা এগুলো ওয়াটার। ঠিক আছে, তো এখানে আছে বাতাস, বাতাসটা অন্য কালার দিই। আচ্ছা, এগুলো হলো বাতাস, আর এটা পানি। এখন এখানে যদি হিট দেওয়া হয় তাহলে এখানে যদি প্রেসার থাকে গ্রেটার দেন 1, ধরি 2 অ্যাটমসফিয়ার প্রেসার আছে এখানে, তাহলে এই পানি 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটবে না। কেননা 100 ডিগ্রি সেলসিয়াসে যদি পানি ফুটতে হয় তাহলে প্রেসার এখানে 1 অ্যাটমসফিয়ার মাস্ট। 1 অ্যাটমসফিয়ার প্রেসার ছাড়া 100 ডিগ্রিতে ফুটবে না। প্রেসার যত বেশি হবে তত বেশি পরিমাণে টেম্পারেচার প্রয়োজন হবে পানিটাকে ফুটাতে। ঠিক আছে, এবং 100 ডিগ্রি সেলসিয়াসের কম টেম্পারেচারেও কিন্তু এই পানি ফুটানো সম্ভব যদি এখানে প্রেসার কম থাকে। অর্থাৎ পানির উপরের সারফেসের উপরের বাতাসের প্রেসার যদি 1 অ্যাটমসফিয়ার চেয়ে কম হয় তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসের চেয়ে কম টেম্পারেচারে পানি ফুটবে। এবং অপোজিট ঘটনাও ঘটে, যদি পানির সারফেসের অর্থাৎ পানির উপরিতলের উপরের বাতাসের প্রেসার যদি 1 অ্যাটমসফিয়ারের চেয়ে যত বেশি হবে ওই পানিটাকে ফুটাতে 100 ডিগ্রি চেয়ে তত বেশি টেম্পারেচার লাগবে। যদি পানির উপরে প্রেসারটা যদি 100 অ্যাটমসফিয়ার হয় তাহলে দেখা যাবে 100 ডিগ্রি চেয়ে অনেক বেশি টেম্পারেচার দেওয়ার পরেও পানি ফুটবে না সহজে। কেননা পানি ফোটার জন্য পানির সারফেস থেকে পানির মলিকিউলসগুলো উপরে উঠে যাওয়ার জন্য ভ্যাকুয়াম বা স্পেস দরকার হয়। তো উপরে যখন যদি প্রেসার বেশি থাকে তাহলে পানির অণুগুলো পানির সারফেস থেকে উপরে উঠতে পারবে না প্রেসারের কারণে, যে কারণে পানির টেম্পারেচার বাড়বে কিন্তু বাষ্প হবে না। এই জন্য সব জায়গায় এখানে 1 বায়ুমণ্ডলীয় চাপের কথা উল্লেখ করা হয়েছে। আচ্ছা,
স্ফুটনের বিপরীত প্রক্রিয়াটির নাম ঘনীভবন। ঘনীভবন কি? স্ফুটনের বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ গ্যাস থেকে তাপমাত্রা যখন কমানো হয় তখন সেটা তরলে পরিণত হয় এবং তারপর কঠিনে। তো স্ফুটনের জন্য তাপ দিতে হয় আর ঘনীভবনের জন্য তাপ সরিয়ে নিতে হয়। আচ্ছা, পরীক্ষা নম্বর 4। আগে 3টা পরীক্ষার কথা বলা হয়েছিল, এখন 4 নম্বর পরীক্ষা। কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয়। কঠিন পদার্থের গলনাঙ্ক নির্ণয় পদ্ধতি। ধরা যাক আমরা একটি বিশুদ্ধ কঠিন পদার্থ অথবা ইউরিয়া সারের গলনাঙ্ক নির্ণয় করতে চাই। কঠিন পদার্থ হিসেবে আমরা ইউরিয়া সারটাকে চুজ করলাম। আচ্ছা, এক্ষেত্রে প্রথমে একটি ত্রিপদী স্ট্যান্ডের ওপর তার জ্বালিয়ে রেখে তার উপর একটি ওয়াশ গ্লাস রাখতে হবে। ত্রিপদী স্ট্যান্ড বলতে এরকম একটা স্ট্যান্ড বোঝায় যে স্ট্যান্ডের 3টা এভাবে থাকবে, পা থাকবে, এটাকে বলা হয় ত্রিপদী স্ট্যান্ড। এটার উপর যদি তার জ্বালিয়ে দেওয়া হয় বিষয়টা এরকম হবে অনেকটা, এর উপর এইভাবে তার জ্বালিয়ে রাখা হয় এবং এটার নিচে হিট দেওয়া হয়। আমরা ল্যাবে যে কাজটা করি এইরকম, এটা মোমবাতি বা যে কোনো ল্যাম্প, তো এখানে হিট দেওয়া হবে। হিটটা ডাইরেক্ট ত্রিপদী স্ট্যান্ডের উপরে যে তার জ্বালিয়ে রয়েছে এটাতে হিট হবে, ডাইরেক্ট আগুনের শিখাটা প্রবেশ করবে এবং এইটার উপরে থাকবে যে কোনো পাত্র। এখানে কি বলছে? গলনাঙ্ক, আচ্ছা, ত্রিপদী স্ট্যান্ডের উপর তার জ্বালিয়ে রেখে তার উপর একটি ওয়াশ গ্লাস। ওয়াশ গ্লাসটা মূলত দেখতে এরকম, এইরকম ওয়াশ গ্লাসটা এরকম এরকম কাচের একটা ওয়াশ গ্লাস, মানে কাচের যদি কোনো গোলকের একটা অংশ কেটে নেওয়া হয় তাহলে যেরকমটা দেখায় এরকম, এটা ওয়াশ গ্লাস। মনে করো এইটা ওয়াশ গ্লাস, সেই ওয়াশ গ্লাস রাখা হয়েছে উপরে। আচ্ছা, তারপরে কি করতে হবে? এবার ওই ওয়াশ গ্লাসের উপর কিছু পরিমাণ ইউরিয়া সার রাখতে হবে। তো এই ওয়াশ গ্লাসের উপরে কিছুটা ইউরিয়া দিয়ে দিলাম, মনে করি এটা হলো ইউরিয়া। এবার একটি স্ট্যান্ডের সাথে সুতা দিয়ে থার্মোমিটারকে বেঁধে থার্মোমিটারের বাল্বকে ইউরেনিয়ামের মধ্যে প্রবেশ করাতে হবে। থার্মোমিটার এবং থার্মোমিটার বাল্বটা এখানে দেখাই। এইটা মনে করো থার্মোমিটার, এটার শেষের অংশে এইটাতে মনে করো এটা পারদ, এটা মার্কারি বা পারদ, আর এই পারদ মাঝখান দিয়ে উপরে উঠে যেতে পারবে টেম্পারেচার দেখানোর জন্য। মনে করি এটা যদি পারদ হয় আর মাঝখান দিয়ে পারদ উপরের দিকে উঠে যাওয়ার একটা লাইন থাকবে, আর সাইডে দাগ কাটা থাকবে। এই যে এগুলোতে ডিগ্রি দেওয়া থাকবে 1 2 3 4 5 করে, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে উপরে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেওয়া থাকবে। এই যে নিচের অংশটাকে, এটাকে বলা হয়, এই অংশটাকে বলা হয় বাল্ব। ঠিক আছে, এটা হলো থার্মোমিটারের বাল্ব। এই যে বাল্ব, এই বাল্বটা ইউরেনিয়ামের মধ্যে ডুবাতে হবে। ঠিক আছে, তো এটা কি হবে? এটা যদি থার্মোমিটার হয়, থার্মোমিটারের বাল্বটা এর মধ্যে ভাবে দিতে হবে এবং এগুলোতে দাগ কাটা থাকবে এবং এটা কিভাবে আটকানো থাকবে? একটা স্ট্যান্ড দিয়ে, মনে করি এটা একটা স্ট্যান্ড, ত্রিপদী স্ট্যান্ড এটা, বা ত্রিপদী স্ট্যান্ডের পাশে আরেকটা স্ট্যান্ড যেটাতে থার্মোমিটার আটকানো আছে। ঠিক আছে, তো সেটআপটা এরকম। তাহলে তারপরে কি বলছে? এবার একটি বার্নার দিয়ে ইউরিয়াকে তাপ দিতে হবে। নিচেতে বার্নার দেওয়াই আছে, তাপ দেওয়া হচ্ছে। তাপ দেওয়ার এক পর্যায়ে দেখা যাবে 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ইউরিয়া সার গলতে শুরু করছে এবং ওই তাপমাত্রায় সকল ইউরিয়া সার গলে যাবে। সো 133 ডিগ্রি তাপমাত্রা এই থার্মোমিটারে দেখা যাবে। তো থার্মোমিটারে আমি বললাম 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার পর্যন্ত দেখায়, এটা নর্মাল থার্মোমিটার। তো ল্যাবে আমরা যে থার্মোমিটার ইউজ করি সেটাতে 2 ধরনের থার্মোমিটার আছে, একটাতে 0 থেকে 100 ডিগ্রি থাকে, আরেকটাতে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে অলমোস্ট 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার দেখা যায় আর কি। তো ল্যাবে এটা আমরা ইউজ করি, ল্যাবে এইটা থাকে। সো আমাদেরকে নিতে হবে যেই থার্মোমিটারে 300 পর্যন্ত রেঞ্জ ডিগ্রি সেলসিয়াস এর রয়েছে সেটা।
তাছাড়া 100 ডিগ্রি 133 ডিগ্রি দেখতে পারবো না। আচ্ছা, এই 133 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউরিয়ার গলনাঙ্ক, কারণ এই 133 ডিগ্রি তাপমাত্রায় ইউরিয়া এখানে মেল্ট হতে শুরু করছিল। এই যেখানে সেট আপ দেওয়া আছে, যাই হোক। আবার ধরা যাক আমরা একটি অবিশুদ্ধ পদার্থ মমের গলনাঙ্ক বের করতে চাই। এখানে মাথায় রাখতে হবে আমরা কি অবিশুদ্ধ পদার্থ, ইউরিয়া বিশুদ্ধ ছিল, শুধুমাত্র ইউরিয়া ছিল ওখানে, আর মমটা অবিশুদ্ধ মম নেওয়া হয়েছে। মম কিছু পদার্থের মিশ্রণ। মমের গলনাঙ্ক নির্ণয় করতে হলে প্রথমে মমকে চূর্ণ করে পাউডার বা গুঁড়ায় পরিণত করতে হবে। এরপর মমের গুঁড়াকে একটি একমুখ বন্ধ কাঁচনলে নিয়ে 2.07 মতো করে সেখানে একটি থার্মোমিটার রাখতে হবে। আচ্ছা, এটা সেই স্ট্যান্ড, এই যে এটা সুতা দিয়ে এটা থার্মোমিটার ঝুলিয়ে দেওয়া হয়েছে, এবং থার্মোমিটারের এই যে বাল্ব, এই বাল্বটা মমের মধ্যে রয়েছে, কেননা বাল্ব টেম্পারেচারটা অ্যাবজর্ব করে উপরের পারদের ইয়াটা উপরে নিয়ে যায়। সো বাল্ব অবশ্যই যেই বস্তুর আমরা টেম্পারেচার মেজার করতে চাই সেই বস্তুর মধ্যে প্রবেশ করাতে হবে। আর এটা হলো ওয়াশ গ্লাস, এই যে ওয়াশ গ্লাস, আর নিচে এটা স্পিরিট ল্যাম্প। স্পিরিট ল্যাম্প বলতে স্পিরিট দিয়ে এটা আর কি আগুন জ্বলে। এবারে কাঁচনলটি বিকারের পানিতে এমনভাবে ডুবাতে হবে যেন কাঁচনলের খোলা মুখে পানি প্রবেশ না করে। আচ্ছা, এখন বিকারটিতে ধীরে ধীরে তাপ প্রয়োগ করতে হবে। এক পর্যায়ে দেখা যাবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় মম না গলে তাপমাত্রার একটি পরিসরে রেঞ্জ মম গলতে থাকে, এবং তাপমাত্রার এই পরিসর হলো মমের গলনাঙ্ক। এখন এখানে দুইটা ইম্পর্টেন্ট বিষয়, একটা হচ্ছে এখানে যেটা বলছে, একটু কালার আলাদা কালার নিই ফর আইডেন্টিফাই। এটা এমনভাবে ডুবাতে হবে যেন কাঁচনলের খোলা মুখে পানি প্রবেশ না করে। তো আচ্ছা না করে, এখন বিকারটিতে ধীরে ধীরে তাপ প্রয়োগ করতে হবে। তো এটা এখানে ওভাবে দেখায় নাই, এটা মনে করো একটা বিকার, এই বিকার ভরা পানি রয়েছে, পানির মধ্যে আরেকটা ইয়েতে মম রাখা আছে, এটা মম। তো চারিদিকে যদি এভাবে পানি থাকে, এই যে এগুলো পানি রয়েছে, আর এটা হলো বড় বিকার, আর এইটা ছোট বিকার, এটার মধ্যে মম রয়েছে। তো যখন আমরা এখানে হিট দিব তখন কি হবে, এই পুরো পানি একসাথে হিট হবে এবং এই পাত্রের চারিদিকে একই সাথে হিট প্রয়োগ হবে। তখন মমের সব জায়গায় সমানভাবে হিট প্রয়োগ হবে, যার ফলে কি হবে, মমের এক প্রান্ত যদি ডাইরেক্ট হিট দেওয়া হইতো তাহলে নিচের অংশ হিটে গলে যেত মম, উপরের অংশ সলিড থেকে যেত, এই অংশ সলিড থেকে এই অংশ গলে যেত। কিন্তু যখন চারিদিকে পানি আছে এবং হিট একই সাথে চারিদিক থেকে মমে প্রবেশ করতেছে, সো মমের পুরো অংশটাতে একই সাথে হিটে গলে যাচ্ছে। এই জন্য মমটাতে ইউনিভার্সালি অর্থাৎ ইউনিফর্মলি হিট দেওয়া যাচ্ছে, এই জন্য মেল্টিং পয়েন্টটা বা বয়লিং পয়েন্টটা শার্প, খুব তীক্ষ্ণভাবে আমরা মেজার করতে পারবো। আচ্ছা, এখানে আরেকটা বিষয় হচ্ছে, এটা 1 নম্বর বিষয় ছিল, একটি নির্দিষ্ট তাপমাত্রায় মম না গলে তাপমাত্রা একটি রেঞ্জে গলতেছে। একটা নির্দিষ্ট তাপমাত্রায় না গলতেছে না কেন? কারণ মমের ভিতরে অনেকগুলো উপাদান রয়েছে, কোনো উপাদান অল্প তাপে গলে, কোনো উপাদান আরেকটু বেশি তাপে গলে। সো একটা নির্দিষ্ট তাপমাত্রায় গলতেছে না, কারণ একাধিক যৌগের মিশ্রণ হলো মম। তো একাধিক যৌগের গলনাঙ্ক আলাদা একটু করে, সামান্য কম বেশি থাকেই, এই জন্য একটা রেঞ্জে মম গলতে থাকবে, তাপমাত্রার রেঞ্জটা হলো এই মমের গলনাঙ্ক। আচ্ছা, অবিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক বিশুদ্ধ পদার্থ থেকে কম এবং স্ফুটনাঙ্ক বেশি হয়। মিশ্র পদার্থের সুনির্দিষ্ট গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক থাকে না, কারণ কোনো মিশ্র পদার্থের মধ্যে একাধিক এ বি সি বিভিন্ন টাইপের যৌগ থাকে, কোনোটা আগে বাষ্পীভূত হবে, কোনোটা পরে হবে। যেহেতু প্রত্যেক বিশুদ্ধ কঠিন পদার্থের একটি নির্দিষ্ট গলনাঙ্ক থাকে, সেহেতু কঠিন পদার্থ একটি নির্দিষ্ট তাপমাত্রায় গলে থাকে।
যদি দেখা যায় কোনো কঠিন পদার্থ তার নির্দিষ্ট গলনাঙ্ক ছাড়া অন্য কোনো তাপমাত্রায় গলছে, সেক্ষেত্রে ধরে নিতে হবে কঠিন পদার্থটি বিশুদ্ধ নয়। সো বিশুদ্ধতা পরিমাপের একটা বড় চাবিকাঠি হলো মেল্টিং পয়েন্ট আর বয়লিং পয়েন্ট, অর্থাৎ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক পরিমাপ করা। আবার যদি দেখা যায় কঠিন পদার্থটি একটি নির্দিষ্ট তাপমাত্রার পরিসরে গলতে থাকে, তাহলে ধরে নিতে হবে কঠিন পদার্থটি বিশুদ্ধ নয়। অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রায় না গলে তাপমাত্রা একটু কম বেশিতে গলতেছে, অর্থাৎ 100°C যে জিনিসটা গলে যাবে সেটা 100°তে একজাক্টলি না গলে 99°তে গলতে শুরু করছে, 105° পর্যন্ত গলতেছে, তারপরে সম্পূর্ণরূপে গলে গেছে। যদি এরকম হয় 99 থেকে 105°, এই রেঞ্জের কারণে আমরা বলতে পারি এখানে একটি সিঙ্গেল যৌগ নেই। যদি যৌগ একটা সিঙ্গেল যৌগ থাকতো তাহলে যে কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারেই গলে যেত। যেহেতু অনেকগুলো টেম্পারেচারে এখানে রেঞ্জে গলছে, তাহলে সেখানে একটা সিঙ্গেল মলিকুলস নেই, একাধিক রয়েছে, তাহলে সেটা কি বিশুদ্ধ নয়। বিশুদ্ধ মানে কি একটা সিঙ্গেল কোনো যৌগ থাকবে। যেমন 1 অ্যাটমসফেরিক প্রেসার বা 1 বায়ুমণ্ডলীয় চাপে বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক 115°। বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক 115°, কিন্তু কোনো একটি সালফার নমুনার গলনাঙ্ক যদি নির্ণয় করার সময় যদি দেখা যায় ওই সালফারের নমুনা 115°C অপেক্ষা কম তাপমাত্রায় গলছে, তবে বুঝতে হবে ওই নমুনা সালফারের বিশুদ্ধ সালফার নয়, এটি ভেজালযুক্ত সালফার। গলনাঙ্ক নির্ণয় প্রক্রিয়ার মাধ্যমে কোনো কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয় করা যায়। তো কঠিন পদার্থের বিশুদ্ধতা নির্ণয়ের আরেকটা মাপকাঠি বা চাবিকাঠি হলো গলনাঙ্ক। নেক্সট, পরীক্ষা নম্বর 5, তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয়ের পদ্ধতি। তরল পদার্থ বা লিকুইড ফর্মে যেই পদার্থগুলো রয়েছে, যেমন নর্মালি টেম্পারেচারে ওয়াটার, অ্যালকোহল, এগুলা তরল থাকে। যে তরল পদার্থের স্ফুটনাঙ্ক নির্ণয় করতে হবে, ওই তরল পদার্থের, যেমন পানি এখানে ধরছে, কিছু পরিমাণ একটি বিকারে নেওয়া হলো। বিকার হলো এরকম একটা কাচের তৈরি জিনিস, এখানে দাগ কাটা থাকে, মানে মিলিলিটার, এখানে 100 মিলি হতে পারে, 500 মিলি হতে পারে। তো এটাতে নেওয়া হলো পানি, এখানে কি নেওয়া হলো পানি। আচ্ছা, এই বিকারের মধ্যে একটি থার্মোমিটার রাখা হয়। তো বিকারের মধ্যে থার্মোমিটার, দেখি চিত্রটা দেওয়া রয়েছে কিনা, এই যে থার্মোমিটার রাখা হয়। এখন সতর্কতার সাথে বুনসেন বার্নার দিয়ে বিকারটিকে উত্তপ্ত করা হয়। এক পর্যায়ে সমস্ত পানি এবং একটি নির্দিষ্ট তাপমাত্রায় বাষ্পে পরিণত হবে। এই তাপমাত্রায় পানির স্ফুটনাঙ্ক, যেমন পানিকে বিকারে নিয়ে উত্তপ্ত করলে 100°C তাপমাত্রায় সমস্ত পানি বাষ্পে পরিণত হয়, অর্থাৎ পানির স্ফুটনাঙ্ক 100°C 1 অ্যাটমসফিয়ারিক চাপে। যেহেতু প্রত্যেক বিশুদ্ধ তরলের স্ফুটনাঙ্ক নির্দিষ্ট, সেহেতু একাধিক তরলের এই একই স্ফুটনাঙ্ক হতে পারে না। ঠিক আছে। আবার কোনো তরলের ভেজাল মিশ্রিত থাকলে সেটি তার নির্দিষ্ট স্ফুটনাঙ্ক ব্যতীত ভিন্ন তাপমাত্রায় ফুটতে থাকে। আগে যে কথাটা বললাম কঠিনের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। যদি ভেজাল থাকে তাহলে তার নির্দিষ্ট যে তাপমাত্রায়, পিওর অবস্থায় যে তাপমাত্রায় বাষ্পীভূত হবে, সেই তাপমাত্রায় হবে না, একটু কম বেশি হয়ে যাবে। যেমন পানিতে সামান্য পরিমাণ অ্যালকোহল যোগ করলে পানির স্ফুটনাঙ্ক 100°C তাপমাত্রা না হয়ে অন্য কোনো তাপমাত্রা হবে। স্ফুটনাঙ্কের মাধ্যমে তরল পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা নির্ণয় করা যায়। এখানে দেখো, এটা বিকার, এখানে বিকার, এইটা বিকার, পানি, তার জালি, এটা তার জালি, ত্রিপদী স্ট্যান্ড, বুনসেন বার্নার, থার্মোমিটার। এটা হলো কি লিখছে, কাসনাল, কি না স্ট্যান্ড, এটা এটা ক্ল্যাম্প না কি লিখছে, ক্লিপ এই জাতীয় কিছু। যাক, পানির স্ফুটনাঙ্ক নির্ণয়, এটা খুবই ইজিলি নির্ণয় করতে পারবা আগের মতোই। জাস্ট এখানে টেম্পারেচার বৃদ্ধি করতে থাকতে হবে। যেহেতু আমাদের পানিটা ফুটতে শুরু করবে, তখন দেখতে হবে যে ফুটতে শুরু করছে মানে এখানে থার্মোমিটারে কত ডিগ্রিতে টেম্পারেচার গিয়েছে। যত ডিগ্রিতে যাবে তত ডিগ্রি তার স্ফুটনাঙ্ক। ইতিমধ্যে তোমরা জানতে পেরেছো
একটি বিশুদ্ধ পদার্থের গলন এবং স্ফুটনের সময় তাপ দেওয়া হলেও তাপমাত্রা পরিবর্তন হয় না। এই কথাটা ইম্পর্ট্যান্ট। গলন বা স্ফুটনের সময় তাপ দেওয়া হলে তাপের পরিবর্তন হয় না। কেন হয় না? কারণ গলন বা স্ফুটনের সময় যেখানে ফেজ চেঞ্জ হচ্ছে, অর্থাৎ সলিড বা কঠিন থেকে তরলে যাচ্ছে, তখন এই ফেজ চেঞ্জের জন্য কিছু তাপের প্রয়োজন হয় বন্ধনটা ভাঙতে। মলিকুলসের বন্ধন ভাঙার জন্য যে তাপের প্রয়োজন হয় ওটা হিট থেকে অ্যাবজর্ব করে নেয়, যে কারণে টেম্পারেচার বৃদ্ধি পায় না। আচ্ছা, এই সময় যে তাপ দেওয়া হয় সেই তাপটুকু অবশিষ্ট পদার্থ শোষণ করে কঠিন থেকে তরলে কিংবা তরল থেকে গ্যাসে পরিণত হয়। এটা বোঝার জন্য আরো ক্লিয়ারলি বলি। আচ্ছা, মনে করো এটা হলো সল্ট, কঠিন পদার্থের অণু এইভাবে রয়েছে। এগুলা কঠিন পদার্থের অণু। তো এখানে তাপ দেওয়া হচ্ছে, এটা হিটের চিহ্ন। তো তাপ দেওয়া হলে কি হবে? এটার তাপমাত্রা বাড়তে থাকবে একসময়। একসময় কি হবে? এই যে এই বন্ধনটা রয়েছে, এই বন্ধনটা ব্রেক হওয়ার জন্য হিট দরকার হবে। ব্রেক হয়ে কি হবে? এ এদিকে আর এ এদিকে যাবে, আলাদা হয়ে গেল। এই এক জায়গা থেকে আলাদা করার জন্য কিছুটা এখানে তাপ প্রয়োজন। এই তাপটা এই তাপ থেকে নেয়, যে কারণে কিছু তাপ শোষিত হয়। শোষিত হলে কি হয়? তাপমাত্রাটা বাড়ে না। তাপ আর তাপমাত্রার মধ্যে পার্থক্য আছে। তাপ ভার্সেস তাপমাত্রা। তাপ হলো অ্যামাউন্ট অফ হিট পার ইউনিট এরিয়া। ধরো এটা একটা ক্লোজ সিস্টেম, এখানে 1 2 3 4 5 6টা তাপ রয়েছে। সাপোজ ধরলাম 6টা তাপ। এরকম হয় না, তাপ একটা দুইটা করে হিসাব করা যায় না, বাট আমি বোঝানোর সুবিধার্থে ধরলাম এখানে 6টা তাপ রয়েছে। তো এই যে এরিয়া, ঠিক একইভাবে আরেকটা ছোট ক্লোজ সিস্টেম চিন্তা করি, এটা ক্লোজ সিস্টেম, এখানে ওই একই পরিমাণ 6টা তাপ রয়েছে, 3 4 5 6। তো এখানেও 6টা তাপ, এখানেও 6টা তাপ রয়েছে। তাহলে দুইটার তাপমাত্রা কি এক হবে? না, এটার তাপমাত্রা অনেক বেশি হবে, এটার তাপমাত্রা কম হবে। কারণ তাপমাত্রা হলো অ্যামাউন্ট অফ তাপ পার ইউনিট এরিয়া। টেম্পারেচার বা তাপমাত্রা এটা হলো একক আয়তনে তাপের পরিমাণ। ঠিক আছে? একক আয়তনে তাপের পরিমাণ হলো তাপমাত্রা। তো এই ছোট এই ছোট সিস্টেমের ক্ষেত্রে 6 ইউনিট তাপ রয়েছে, এই বড় সিস্টেমের ক্ষেত্রেও 6 ইউনিট তাপ রয়েছে। তো 6 ইউনিট তাপ দুই জায়গায় থাকার পরে এখানে তাপমাত্রা অনেক বেশি হলো আর এখানে তাপমাত্রা অনেক কম হলো। কেন? কারণ এখানে 6 ইউনিট তাপ রয়েছে অনেক বড় জায়গায়, যেখানে পার ইউনিট এরিয়াতে তাপের পরিমাণ কম। এখানে পার ইউনিট এরিয়া ধরি, এই এরিয়াটা এটা সমান হবে। তো পার ইউনিট এরিয়া যদি আমি ধরি, তাহলে একক আয়তন এখানে যে যে আয়তনে একটা তাপ রয়েছে সেখানে এখানে ওই একই আয়তনে 6টা তাপ রয়েছে। ঠিক আছে? এই কারণে পার ইউনিট এরিয়াতে তাপের পরিমাণ যদি বেশি হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধি হবে। সো এখানে এই যে সিস্টেমটাতে তাপ দেওয়া হচ্ছে, এই তাপ দেওয়া হচ্ছে, এখানে তাপমাত্রার বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু কিছু তাপ খরচ হচ্ছে এই বন্ধন ভাঙতে। এই কারণে বন্ধন ভাঙার জন্য যে তাপটা শোষিত হচ্ছে বা তাপটা নষ্ট হচ্ছে, সেটার আর পুরা সিস্টেমে অ্যাড হচ্ছে না, যে কারণে তাপমাত্রাটা বাড়তেছে না। এজন্য বলা হয়েছে কি, এখানে এই সময় যে তাপ দেওয়া হয় সেই তাপটুকু অবশিষ্ট পদার্থ শোষণ করে। শোষণ করে কি হয়? কঠিন থেকে তরলে কিংবা তরল থেকে গ্যাসে পরিণত হয়, যে কারণে তাপমাত্রা পরিবর্তন আসে না। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা, তোমরা যদি তাপ প্রয়োগ করে একটি কঠিন পদার্থকে প্রথমে তরলে পরে তরলকে বাষ্পে পরিণত করি, তাহলে তাপমাত্রার কি ঘটবে? নিচের পরীক্ষাটি করে আমরা সেটি বুঝতে পারি। আচ্ছা, একক কাজ, পরীক্ষা নম্বর 6। কয়েক টুকরো বরফকে একটি বিকারে নিয়ে সেটিতে ধীরে ধীরে তাপ প্রদান করা হলো এবং তাপ প্রয়োগের পুরো সময় একটি থার্মোমিটারের সাহায্যে সারাক্ষণ এর তাপমাত্রা পরিমাপ করা হলো। ধরা যাক কঠিন বরফ খণ্ডগুলোর প্রাথমিক তাপমাত্রা ছিল -40 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, আমরা আরেকটা ক্লাস নিই।